একটি অপতথ্য বা তথ্যের বিকৃতি গোটা দেশকে অস্থিতিশীল করে ফেলতে পারে, মানুষে মানুষে তৈরি করতে পারে বিভেদ। তাই জাতীয় স্বার্থেই অপতথ্যের বিপরীতে প্রয়োজন সঠিক তথ্য তুলে ধরা। সেই কাজটিই করতে এসেছি আমি রুবাইয়াত অদিতি। আমন্ত্রণ জানাচ্ছি রিউমার চেক নিয়ে ৭১-এর নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। আজ আমাদের সাথে থাকছেন প্রযুক্তি বিশ্লেষক মোবারক হোসেন। তার সাথে আলাপে যাব, তবে তার আগে দেখে নেব একটা প্রতিবেদন। ১৫ আগস্টকে কেন্দ্র করে গত রাত থেকে ধানমন্ডি ৩২-এ জঙ্গি হামলায় একের পর এক বোমা বর্ষণ হয়েছে এমন দাবিতে একটি ভিডিও ছড়িয়ে দেওয়া হয়েছে। পরে ফ্যাক্ট চেক করে জানা গেল দাবিটি ছিল গুজব। অপরদিকে ১৪ আগস্ট পাকিস্তানের স্বাধীনতা দিবসের দিনে বাংলাদেশের এবং পাকিস্তানের পতাকা পাশাপাশি দেখা যাচ্ছে এমন দাবিতে একটি ভিডিও ফেসবুকে প্রচার করা হয়েছে। দেখা গেল এটাও ছিল গুজব। দর্শক, চলুন কয়েকটি ফ্যাক্ট চেক দেখে নিই। ১৫ আগস্টকে কেন্দ্র করে গত রাত থেকে ধানমন্ডি ৩২-এ জঙ্গি হামলা একের পর এক বোমা বর্ষণ শীর্ষক দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি ধানমন্ডি ৩২-এ বোমা বর্ষণের ঘটনা নয়, বরং গত ২৭ ফেব্রুয়ারি চাঁপাইনবাবগঞ্জে স্থানীয় রাজনীতিতে পূর্ব শত্রুতার জেরে ককটেল বিস্ফোরণের ভিডিওকে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে। অপরদিকে ১৪ আগস্ট পাকিস্তানের স্বাধীনতা দিবসের দিনে বাংলাদেশের এবং পাকিস্তানের পতাকা পাশাপাশি দেখা যাচ্ছে এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরপাক খাচ্ছে। পরে রিউমার স্ক্যানারের অনুসন্ধানে দেখা যায়, ভাইরাল ভিডিওটি ঢাকায় পাকিস্তানের স্বাধীনতা দিবস উদযাপনের কোনো ঘটনার নয়। প্রকৃতপক্ষে ২০২৫ সালের এপ্রিলে গাজায় ইসরায়েলের বর্বর গণহত্যার প্রতিবাদে ঢাকায় অনুষ্ঠিত একটি বিক্ষোভ সমাবেশের, যেখানে বাংলাদেশে অধ্যয়নরত কিছু পাকিস্তানি শিক্ষার্থীও তাদের নিজ দেশের পতাকা নিয়ে অংশ নিয়েছিলেন। ১৫ আগস্টকে ঘিরে আজ গুলিস্তানে ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের বিশাল মহাসম্মেলনে লাখো মানুষের ভিড় এমন দাবি সম্বলিত একটি ভিডিও টিকটকে প্রচার করা হয়েছে। ফ্যাক্ট চেক করে জানা যায় এটি ছিল মিথ্যা তথ্য। প্রকৃতপক্ষে এটি ২০২২ সালের ডিসেম্বর মাসে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সম্মেলন চলাকালে চ্যানেল 24-এ প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদন। এখানেই শেষ নয়, কক্সবাজারে প্রকাশ্যে রাস্তায় সন্ত্রাসীরা এক নারীকে কুপিয়ে হত্যা করছে এমন দৃশ্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি কক্সবাজারের নয়, বরং এটি ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের এলুরু জেলার গত ১০ আগস্টের ঘটনা। শিবা নামে এক সন্তান পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে তার মাকে হত্যা করে। দর্শক, আজ ফ্যাক্ট চেক বিশ্লেষণ করে দেখা যাচ্ছে বেশিরভাগ গুজবই ছড়িয়েছে রাজনৈতিক ইস্যুতে। পুরাতন ভিডিও নতুন করে সাম্প্রতিক দাবিতে ছড়িয়ে দেয়া হচ্ছে, সচেতনভাবেই চটকদার শিরোনাম ব্যবহার করা হচ্ছে এবং সবকটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ধারাবাহিকভাবে পোস্ট করা হচ্ছে। রুবাইয়াত অদিতি, ৭১। দর্শক, আগেই জানিয়েছি আজ আমাদের সাথে যুক্ত থাকছেন প্রযুক্তি বিশ্লেষক মোবারক হোসেন। চলুন তার সাথে আলোচনায় চলে যাই। স্বাগত জানাচ্ছি আপনাকে ৭১-এ। আমরা দেখছিলাম একটি প্রতিবেদন এবং এর বাইরেও এখানে যেই ধরনের অপতথ্যগুলো আমরা দেখলাম, সংবেদনশীল কিছু আমরা বেছে প্রতিবেদনে নিয়ে আসি। এছাড়াও তো আসলে অনেক ধরনের গুজব ছড়ানোর ঘটনা আমরা দেখতে পাই আমাদের আশেপাশে, বিশেষ করে রাজনৈতিক ইস্যুগুলোতে। এই যে ১৫ আগস্ট ঘিরে নানান ধরনের আলোচনা উঠেছে এবং এখানে সুযোগ তৈরি হয়েছে আরও অপতথ্য ছড়ানোর। এইরকম জায়গাগুলোতে আমরা দেখি যে গুজবগুলো ছড়ানো হচ্ছে সেগুলো খুব দ্রুত অনেক বেশি মানুষের কাছে পৌঁছে যাচ্ছে, অনেক ভিউ হচ্ছে এবং সেগুলোকে কখনো কারেকশন করে দেওয়া হচ্ছে, মূল ঘটনাটি সামনে আনার চেষ্টা করা হচ্ছে, সেগুলোর আবার তেমন করে ভিউ হচ্ছে না বা মানুষের কাছে পৌঁছাচ্ছে না, রিচ হচ্ছে না। এর পেছনে কারণ কি? মানে চটকদার শিরোনাম থাকে বলেই কি অপতথ্য বেশি ছড়ায়, বেশি মানুষের কাছে পৌঁছায়? জি, আচ্ছা, আমি যে জিনিসটা বলি, জাস্ট একটা স্টাডি যদি আমি বলি, সেটা হচ্ছে দেখেন ২০২৪ সালে আমাদের বাংলাদেশে যেটা হচ্ছে রিউমার স্ক্যানারে দেখা গেছিল ২৯19টা আমাদের ভুয়া তথ্য ছড়ানো হয়েছিল, যেটা কিনা ২০২৫ সালে এসে প্রথম ৬ মাসে অলরেডি ১৮০০ ভুয়া তথ্য ছড়িয়েছে। এবং এর মধ্যে যেটা দেখা যাচ্ছে, শুধু জুলাই মাসে ৩১০টা অপতথ্য ছড়িয়েছে।
এবং আপনি যেটা বললেন, যদি আমরা রাজনৈতিকভাবে বিশ্লেষণ করি তাহলে আমরা দেখি বাংলাদেশে ফেব্রুয়ারি মাসে 47%, মানে ভুয়া তথ্যর যে অ্যানালাইসিস, এই অ্যানালাইসিসের মধ্যে 47% তথ্য ছিল রাজনৈতিক। এবং এই জুন মাসের যদি মানে স্ট্যাটিস্টিক্সটা আমরা দেখি, এখানে হচ্ছে 40.452% হচ্ছে শুধু রাজনৈতিকভাবে যে অপতথ্যগুলি ছড়ানো হচ্ছে আসলে। এবং ফেসবুক কিংবা অন্যান্য যে অ্যালগোরিদমগুলো আসলে কিভাবে কাজ করে, এইটা হচ্ছে যে যেহেতু ওরা আসলে এতক্ষণ হিউম্যান, মানে এতটুকু ইন্টেলিজেন্ট হয় নাই, ওদেরকে যদি আপনি লজিকটা সুন্দরভাবে দিতে পারেন, ওরা যে কোনো তথ্যকেই অনেক সুন্দরভাবে ছড়িয়ে দিতে পারে। যেটা কিন্তু আমরা আমাদের মিডিয়াতে অথবা যে কোনো নিউজগুলোতে আপনারা লিড নিউজ বলেন, এটা কিন্তু আসলে লজিক্যালি টেকনোলজি, ইউটিউব বলেন, ফেসবুক বলেন, ওরা এই লিড নিউজটাকে ধরে নেয় কোন তথ্যটা মানুষ বেশি পড়ছে। এবং দেখা যায় যে আপনি একটা চটকদার বিজ্ঞাপন আপনি দিলেন, দেওয়ার সাথে সাথে যদি এটাকে 5 জন মানুষ পড়ে, ও কি করবে, লাইভে যত বেশি মানুষ এখন অনলাইনে আছে ওদেরকে সবাইকে সাজেস্ট করা শুরু করবে। এবং যেহেতু এটা একটা অপতথ্য, একটু চটকদার বিজ্ঞাপন, যে কেউ কিন্তু একটু ঢু মেরে দেখে। তো এই যে ঢু মেরে দেখলো, ওর ঢুকার সাথে সাথে ও মনে করছে এই নিউজটা হয়তো খুব ভালো কাজ করবে, ও এই নিউজটা সবার মাধ্যমে খুব দ্রুত ছড়াতে থাকে এই অ্যালগরিদমগুলি। তো এই জায়গাগুলিতে এসে আপনারা দেখবেন যে যেই নিউজ একটা সিম্পল একটা নিউজ, অথবা এটা নিউজ ভ্যালু নাই, কিন্তু এই নিউজগুলো কিন্তু খুব সুন্দরভাবে ছড়িয়ে দেওয়া হচ্ছে। এবং আরও একটা ব্যাপার হতে পারে যে যখন একটা নিউজ ছড়ানো হচ্ছে, তখন যদি যেই গ্রুপটা এবং যারা আছে তারা যদি একটু অর্গানাইজড ওয়েতে এই নিউজটা ছড়ায়, তাহলে কিন্তু এই নিউজটা খুব দ্রুত ছড়িয়ে যায়। এবং ছড়িয়ে যাওয়ার পরে যেটা হচ্ছে যে তারা এটা ফেকও হতে পারে অথবা অন্যরকমভাবেও হতে পারে। তো এই জিনিসটা তো আসলে কোনোভাবে থামানোর কোনো রাস্তা নাই। এবং এর জন্য হচ্ছে আমাদের যে সচেতনতা যদি আমরা বৃদ্ধি না করি, যে আমি আসলে কোন নিউজটা ছড়াচ্ছি, কোনটা দেখাচ্ছি, তো এর জন্য আসলে আমাদের যে রিউমার স্ক্যানার বিভিন্ন সাইট আছে, বিভিন্ন জায়গাগুলি আছে, এই জায়গার নিউজগুলোকে আমরা একটু ভেরিফাই করে নেওয়া উচিত। এবং যে মেইন স্ট্রিম মিডিয়াগুলি আছে, এবং মেইন স্ট্রিম মিডিয়াগুলোকে আমি মনে করি যে তাদের ফলো করা উচিত। এবং আমাদের আসলে জনসচেতনতা ছাড়া এই ধরনের নিউজগুলি ছড়ানো এবং আটকানোটা খুবই ডিফিকাল্ট। ঠিক আছে। এবং আমাদের আইডি গুলো চিহ্নিত হচ্ছে, বেশ অনেকগুলোই তো এরকম তারাই জেনারেট করছে এই অপতথ্য, এইভাবে চিহ্নিতও হচ্ছে। তার মধ্যে দেশের বাইরে অনেকগুলো মানে আইডি চালাচ্ছেন যারা তার দেশের বাইরে অবস্থান করছেন, এরকম খবর আমরা অনেক সময় পাই। সেই হিসাবটা বাদে এই আইডিগুলোকে আসলে কি করা হচ্ছে? কোনো ধরনের পদক্ষেপ কি আছে এ নিয়ে? তাদেরকে কি কোনোভাবে রেস্ট্রিকশনের মধ্যে ফেলা হচ্ছে? না, এটা দেখেন আসলে খুব ইন্টারেস্টিং জিনিস যে আমাদের দেশে যে সোশ্যাল মিডিয়া, এই সোশ্যাল মিডিয়ার আইনটা হচ্ছে গিয়ে, ধরেন এই যে আমেরিকার একটা যদি প্রোডাক্ট হয়, এটা ওই দেশের আইন দ্বারা পরিচালিত হচ্ছে। ঠিক আছে। এবং এটার ইম্প্যাক্টটা আমাদের দেশে এটা কি ধরনের ইম্প্যাক্ট পড়ছে, যদি আমাদের দেশে এটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে, তখন কিন্তু আমরা এটাকে সেই দেশের আইন অনুযায়ী তাকে আমরা বলতে হচ্ছে যে আমাদের দেশের জন্য এটা উচিত না, তুমি এটা বন্ধ করো। তো এই যে প্রক্রিয়াটা কিন্তু আসলে অনেক দীর্ঘ সময়। এবং এর জন্য কিন্তু আমরা যখন কোনো জিনিস ফ্রি পাই, ফ্রি পাওয়ার সাথে সাথে কিন্তু আমরা এটাকে অ্যাডপ্ট করি এবং খুব এনজয় করি। এবং এনজয় করতে করতে এটা আমাদের শিরা ধমনীর মানে সমস্ত ভিতরে যখন ঢুকে যায়, এবং তারপরে যখন পয়জনটা ছড়াতে থাকে, তখন কিন্তু আসলে আমাদের বডি থেকে এই পয়জনটা বের করতে পারছি না। তো একই রকমভাবে আমাদের যে আমাদের দেশে যে টেকনোলজিগুলি আসতেছে, যা কিছুই আসুক, যে আমাদের দেশের সাথে যেই সংশ্লিষ্ট আইন এবং যেভাবে আমাদের জন্য ক্ষতিকারক যে বিষয়গুলি আছে, এগুলি যদি প্রোটেক্ট না করে, যে কোনো টেকনোলজি হোক, যা কিছুই হোক, আমরা যদি নির্দ্বিধায় ছেড়ে দিই এবং এটার যে দীর্ঘমেয়াদী কী ধরনের ক্ষতি হতে পারে এইগুলো অ্যানালাইসিস করে যদি আমরা সাধারণ মানুষের হাতে তথ্যগুলো দিয়ে দিই এবং অপতথ্যগুলি ছড়াচ্ছে, এখন কিন্তু এটাকে আমরা কন্ট্রোল করতে পারছি না। এবং এটা কন্ট্রোল করতে গেলে দেখেন এটা, এবং এই অপতথ্য অথবা এই ধরনের যে ফ্রি দিয়ে তথ্য সংগ্রহ করা, এটা ভালো জিনিসের সাথে খারাপ জিনিসের সংমিশ্রণটা ঘটানো হয় অনেক পরে। অর্থাৎ প্রথমে আপনাকে একটা জিনিসের লাভ দেখাবে যে আপনি ফ্রি চালালে কি কি লাভ হচ্ছে আপনার, পরে আপনাকে লোভ দেখাবে এবং একটা পর্যায়ে আপনি ক্ষতির সর্বোচ্চ কারণের মধ্যে ঢুকে যাবেন, এবং তখন কিন্তু আপনি বের হয়ে চলে আসতে পারবেন না। সো এরকম করে কিন্তু আসলে এটা একটা বিজনেস পলিসি, এবং এই বিজনেস পলিসিগুলো তৈরি হয় আপনি 5 ইয়ার্স, 10 ইয়ার্স, ইভেন 20 ইয়ার্স ধরে। এবং যখন আমরা এটার ভিতরে ঢুকে যাই, তখন কিন্তু আসলে আমাদের এটার জন্য বিশাল চরম একটা মাসুল দিতে হয়। এবং আপনি প্রযুক্তির উন্নতির কথা বলছিলেন, সেক্ষেত্রে এই যে এখন এআই এর ব্যবহার, পুরনো ভিডিওতে নতুন অডিও সংযোজন করা হচ্ছে, কিংবা এআই দিয়ে একদম সম্পূর্ণই নতুন ভিডিও তৈরি করে ফেলা হচ্ছে, এই জায়গাটিতে আসলে সাধারণ মানুষেরও তো একটা বিভ্রান্ত হওয়ার বিষয় হয়ে যায়। মানে এটা যে শুধু যারা প্রোপাগান্ডা ছড়াচ্ছে তাদের জন্য না, আমরা যারা সাধারণভাবে দেখছি তারাও তো বিভ্রান্ত হচ্ছে।
অবশ্যই, কারণ এআই দিয়ে দেখা যাচ্ছে আপনি যেই ব্যক্তিটা জাস্ট আপনি একটা ইমেজ অথবা যা কিছু দিচ্ছেন সেটা দিয়েই সে ভিডিওটা তৈরি করে ফেলতে পারছে, এবং এই ভিডিওটা তৈরি করতে ফেলতে পারার কারণে কিন্তু আপনার বুঝতে অনেক সময় লাগবে যে এটা কি আসলে রিয়েল না এটা আপনার একটা মানে ফেক ভিডিও। তো এই ধরনের জিনিসগুলো কিন্তু আমাদের পক্ষে অনেক টাফ। তো এখন যেটা আমাদের জন্য যেটা প্রয়োজন, সাধারণভাবে আমরা যেটা দেখি আমাদের দেশের আইনগুলি তৈরি হয় অনেক পরে, আগে প্রযুক্তিগুলো চলে আসে এবং আইনের প্রযুক্তি- প্রয়োগের পাশাপাশি আপনি যেটা একটু আগে বলছিলেন যে সচেতনতা বৃদ্ধি ছাড়া এই মহামারী থেকে রক্ষা পাওয়ার তেমন কোনো উপায় তো নেই। আমরা নিশ্চয়ই সময় থাকলে আলোচনাটা আরো দীর্ঘায়িত করতাম। অনেক ধন্যবাদ আপনাকে আজকে আমাদের সাথে যুক্ত হবার জন্য এবং এই আলোচনায় অংশগ্রহণ করবার জন্য। দর্শক, আমাদের সাথে আজ প্রযুক্তি বিশ্লেষক মোবারক হোসেন যুক্ত ছিলেন। এতক্ষণ তার সাথে কথা হচ্ছিল। আপনারা আছেন ফ্যাক্ট চেক নিয়ে ৭১-এর নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। প্রতিদিন আমরা রিউমার দূর করতে হাজির হব ঠিক একই সময়ে একইভাবে। আপনারাও যুক্ত হতে পারেন। যে কোনো খবর যদি আপনাকে সংশয়ে ফেলে সেটির একটি স্ক্রিনশট আমাদেরকে মেইল করতে পারেন fns.71tv@gmail.com অথবা ফেসবুকে যোগাযোগ করুন www.facebook/fakenewsscanner। আমরা সেই তথ্যের ফ্যাক্ট চেক করে আপনাদের জানাবো। চটকদার শিরোনাম দেখে ক্লিক করবেন না। বিশ্বাস আর প্রতিক্রিয়া জানানোর আগে ফ্যাক্ট চেক করুন। থাকুন ৭১-এর সাথে।